ধারণাটা হলো আওয়ামী ধারণা। আমরা সেই ধারণার আলোকেই অন্য যে কোনো ঘটনা ইভেন্টকে দেখি, এবং বাংলাদেশে তো কোনো ইতিহাস নাই, আছে কতগুলো ইভেন্ট। ৭১, ৯০, ২৪ ফ্যাসিবাদের একটা সামাজিকরণ করা হলো সারা বাংলাদেশে। তখনই কিন্তু আমরা বলছিলাম ৭১টা কি আমাদের এখানে, ৭১টা একটা আফিমে পরিণত হয়েছিল। যে স্বাধীনতার ঠিক আগ দিয়ে শেখ মুজিবুর রহমান নেগোসিয়েশন করছিলেন, কিন্তু ২৫শে মার্চে যখন পাকিস্তানিরা আক্রমণ করে বসে বাঙালিদের উপরে, তখন আর সেই সুযোগটা ছিল না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জুলাই অভ্যুত্থানের পরেও যারা এই গণতন্ত্র হত্যা করেছিল, লুটপাট করেছিল, তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনার একটা কথার মধ্যে একটা জায়গা পাইলাম যে আপনার এই যে স্বাধীনতার আপনার আমরা এই এটা অনেক বড় অর্জন। দেখেন, স্বাধীনতা ডেফিনেটলি অনেক বড় অর্জন, কিন্তু এটা কোন অর্জন, কার অর্জন, কার স্বাধীনতা? স্বাধীনতা কথাটার গুরুত্ব এবং অর্থ একটা জাতির জীবনে সবসময় একই রকম থাকে না। এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করা যায়, অনেক থিওরিটিক্যাল আলোচনা করা যায়। আমি জাস্ট আপনার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী গোপাল গুরু নাম, উনি ফ্রন্টলাইনে একটা লেখা লিখছিল। সেটা হলো আনফ্রিডম ইন এ স্টেট। মানে একটা রাষ্ট্রের মধ্যেও, রাষ্ট্র হওয়ার পরেও কীভাবে আপনার স্বাধীনতাহীনতার ব্যাপারটা থাকে। তো সেখানে এটা অনেক আলোচনা করার মধ্যে একটা জায়গায় উনি আলোচনা করতেছিল যে ধরেন একটা জাতির জীবনে স্বাধীনতার অন্তত দুইটা সিগনিফিক্যান্স বা গুরুত্ব আমরা চিহ্নিত করতে পারি। একটা হলো যে মুক্তির সংগ্রাম চলাকালীন সময়ে উপনিবেশ থেকে, বিদেশি শাসন থেকে মুক্ত হওয়াটাই যেন স্বাধীনতা। মানে বিদেশি শাসন মুক্ত হওয়াই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় তখন। এবং বিদেশি শাসন থেকে মুক্ত হওয়ার পরে যে স্বাধীনতার ধারণাটা, সেটা কিন্তু আবার আলাদা, সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সেটা হলো যে আপনার সেই স্বাধীনতা হইল রাজনৈতিক স্বাধীনতা। ধরেন আপনি এই জন্য ৭১-এ আমরা কি পাইছি, ৭১-এ আমরা একটা স্বাধীন ভূখণ্ড পাইছি। সেটা সমতুল্য ইতিহাস একটি জাতির জীবনে আর হয় না। আপনি একটা জাতি রাষ্ট্রের মর্যাদা অর্জন করেছেন। হ্যাঁ, আর আপনি ২৪-এ কী পাইলেন? ২৪-এ পাইলেন হলে আপনি রাজনৈতিক স্বাধীনতা অর্জনের একটা সুযোগ পাইলেন। কারণ ৫৪ বছরে আপনি যে রাজনৈতিক বন্দোবস্ত বলেন বা রাজনীতি গড়ে তুলছেন, তা দেখা গেল কি এর মধ্য দিয়ে আপনি ভোটই দিতে পারেন না। দেখা গেল এর মধ্যে দিয়ে আপনার কোনো রকম কোনো নাগরিক অধিকার প্রতিফলিত হয় না, যে কারণে আপনাকে এতদিন পরেও আপনার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে একটা রাজনৈতিক স্বাধীনতা অর্জনের দিকে আপনাকে যেতে হলো। তো এই জন্য মানে প্রতিটা মুক্তির সংগ্রামেরই কতগুলো সিমিলারিটি আছে, আবার একটা থেকে অনেক আলাদা। একটা মুখোমুখি দাঁড় করানোর কোনো দরকার নেই, এগুলোর প্রত্যেকটা। এই প্রেক্ষাপটে এসে আমরা দেখছি যে রাজনৈতিক স্বাধীনতা যে অর্জন করলাম বাচ্চা বা এত শহীদের বিনিময়ে, কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। স্বাধীনতা তো আমাদের সংহত করতে হবে। হ্যাঁ, ষড়যন্ত্র থেমে থাকে না কখন। এটার শিক্ষাটা আমরা ৭১ থেকে নিতে পারি। ৭১-এ কী ছিল? একটা জনযুদ্ধ ছিল। এবং আমরা ১৩ সালের শাহবাগের এই কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে যখন ফ্যাসিবাদের একটা সামাজিকরণ করা হলো সারা বাংলাদেশে, তখনই কিন্তু আমরা বলছিলাম ৭১টা কি আমাদের এখানে, ৭১টা একটা আফিমে পরিণত হয়েছিল। কারণ কি ৭১-এর এই যে আওয়ামী চেতনা, আওয়ামী বয়ান, এইটা যারা যুদ্ধ করে নাই, যারা কলকাতায় ওই সময় আরামে এসেছিল, তারা এই ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা এমনভাবে বয়ান করছে, বয়ান করার মধ্য দিয়ে এটাকে একটা আওয়ামী লীগের সিঙ্গেলার মনোপলিতে পরিণত করছে। এখানে বামপন্থীরা যুদ্ধ করছে বাংলা ভাষার নেতৃত্বে। হ্যাঁ, এখানে গ্রামে গঞ্জে সংগঠন গড়ে উঠছে পুরো সময় ধরেই। এবং ৬৯-এর গণ অভ্যুত্থান তো আপনার ৭১-এর এটাকে বলে পুরো ক্ষেত্রটাই তৈরি করছে, কিন্তু সেগুলি কিচ্ছু নাই, একটা দলের সিঙ্গেল মনোপলিতে পরিণত হয়েছিল ৭১। এই যে ৭১-এর আপনার সমস্ত কর্তাসত্তাকে বিলুপ করে দিয়ে একটা সিঙ্গুলার অর্থ তৈরি করার মধ্যে দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। ফলে ইতিহাসের বয়ান যে দখল করে সেই ক্ষমতা দখল করে। এখন দেখতে হবে ইতিহাসের বয়ানটা কে কীভাবে দখল করতেছে। আওয়ামী লীগ ৭১-এর ক্ষেত্রে যে ঘটনা ঘটাইছে, হ্যাঁ, সেম ঘটনা ২৪ নিয়ে ঘটানোর চেষ্টা করা হয়েছে। এটাকে এই যে আন্দোলনের কালেকটিভ কর্তাসত্তা যেটা আমরা বারবার বলতেছি, এটার একক কোনো স্টেক হোল্ডার নাই, সমস্ত মানুষ এটার স্টেক হোল্ডার, এবং একমাত্র শহীদ ছাড়া আর কেউ এটার ক্রেডিট দাবি করবে না। হ্যাঁ, এই কথাগুলো আমরা যখন বলি তখন কেন বলি? আমরা এই কারণে বলি যে ৭১-এর শিক্ষাটা আমাদের আছে।
আমরা এক ব্যক্তি এক দলের মনোপলি করার মধ্য দিয়ে আমরা পুরো জাতীয় স্পিরিট, দেখেন আমাদের বাংলাদেশের মুক্তির জন্য আমাদের জাতীয় ইতিহাসের আগে মুক্তি ঘটাইতে হবে। আমাদের ইতিহাসের মুক্তি ঘটে নাই। আমাদের ৭১কে রিয়েলি জনযুদ্ধ একটা আমাদের জাতীয় ইতিহাস লাগবে। ৭১-এর ইতিহাস বলে আমরা যেটা পূজা করি সেটা হলো আওয়ামী ইতিহাস। আওয়ামী ইতিহাস কি? শেখ মুজিব তো জানতোই না দেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে আমাদের একটা জাতীয় ইতিহাস লাগবে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, তাহলে এই যে বিভক্তি, এই যে ষড়যন্ত্র কেন? কারণ আপনার ইতিহাস চর্চার যে ধারণা, আপনার জ্ঞান তত্ত্ব নির্মাণের যে ধারণা, এটা ধারণাটা হলো আওয়ামী ধারণা। আমরা সেই ধারণার আলোকেই অন্য যে কোনো ঘটনা ইভেন্টকে দেখি। এবং বাংলাদেশের তো কোনো ইতিহাস নাই, আছে কতগুলো ইভেন্ট, ৭১, ৯০, ২৪। এখন ২৪টা একটা ইভেন্ট মানে ইভেন্ট কি? ইভেন্ট দিয়ে তো হবে না, আপনার লাগবে ইতিহাস। এবং ইতিহাস কখন হয়? ইভেন্ট থেকে ইতিহাস হয় কখন? ইভেন্ট থেকে ইতিহাস হয় যখন আপনি সেই ঘটনার স্পিরিট, যেটা কালেকটিভ কর্তা সত্তা যেটাকে বলি, সেই স্পিরিটটাকে যখন আপনি সমস্ত জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর একটা মুক্তির প্রতীকে বা একটা আপনার ধরেন যে সিম্বলে পরিণত করতে পারবেন, তখন সেটা ইতিহাসে গড়ায়। কিন্তু আমাদের এখানে তো ওরকম ইতিহাস নেই। জি, অনেক ধন্যবাদ হাসিব হাসান খান। আপনি রেজাউল করিম রনির বক্তব্য শুনছিলেন। আমরা যেটা বারবার বলি, এই স্বাধীনতা ৫৪ বছর দাঁড়িয়ে আমাদের সেই প্রত্যাশা বা স্বপ্নের বাস্তবায়ন হয়নি, যদিও আর্থসামাজিক অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা ৭১-এর পর ৯০ একবার স্বপ্ন দেখেছিলাম, এরপরে আবার ২৪-এ এসে নতুন বন্দোবস্ত স্বপ্ন দেখছি। কিন্তু আমরা তো বারবার যে যুদ্ধ করে অন্যায্য ব্যবস্থার পরিবর্তন করি, বা কিন্তু বারবারই তো হোঁচট খাই। আর কত? ধন্যবাদ। আজকের এই ২৬শে মার্চ বাংলাদেশের আসলে স্বাধীনতা দিবস আমরা পালন করছি। তো এই ৫৪ বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা দিবস পালন করে আসছি। তো আমি আজকে আমার বক্তব্য শুরুতেই আমি ২৫শে মার্চের যে কালো রাত্রি, যে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশে যে বর্বরতা চালিয়েছিলেন এবং এই রাত্রে যারা নিহত হয়েছিলেন এবং যাদের বাড়ি ঘর ধরে আগুন দেওয়া হয়েছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা ২৫শে মার্চের এই কালো রাত্রির বর্বরতাকে সামনে রেখে পাকিস্তানিদেরকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যারা ওই সময় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য রাজপথে নেমে এসেছিলেন, বিশেষ করে আমাদের সেই সময়কার যে পুলিশ বাহিনী, তারা রাজারবাগে যখন পাকিস্তানিরা রাজারবাগ আক্রমণ করেছিলেন, তখন বাংলাদেশের বাঙালি সৈনিক পুলিশরা সেখানে বিদ্রোহ করেছিলেন এবং তারা পাকিস্তানিদেরকে কাছে সারেন্ডার করেনি। এবং ইপিআর সৈনিক যারা, তারাও বিদ্রোহ করেছিলেন এবং ওই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা ছিল আমাদের, তারাও বিদ্রোহ করেছিলেন। তো এই যে সৈনিক অফিসার জওয়ানরা সেই ২৫শে রাত্রের কালো রাত্রিকে তাদের আক্রমণের মুখে তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছিলেন যে এই পরে আমরা পাকিস্তানের সাথে থাকতে পারি না, কারণ পাকিস্তান সাথে আমাদের একটা নেগোসিয়েশনের ব্যবস্থা চলছিল। আমরা ওই সময় দেখেছি যে স্বাধীনতার ঠিক আগ দিয়ে শেখ মুজিবুর রহমান নেগোসিয়েশন করছিলেন, কিন্তু ২৫শে মার্চে যখন পাকিস্তানিরা আক্রমণ করে বসে বাঙালিদের উপরে, তখন আর সেই সুযোগটা ছিল না। তো সেই সুযোগ যখন ছিল না, তখন কিন্তু বাঙালি সৈনিকরা, বাঙালি যারা পুলিশ ছিলেন, ইপিআরে ছিলেন এবং আপনার মিলিটারিতে ছিলেন, তারা কিন্তু তাদের সিদ্ধান্ত নিয়ে নেন।